যে কোনো সময় সরকারকে বিদায় নিতে হবে বলে এই বেঈমান মির্জাপুর খুনি হাসিনার মাঝে কোনো হৃদয় বলতে নাই। জাতিসংঘ মহাসচিবের চিঠি আপনার আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে কয়েকটা ভিডিও ক্লিপের অংশ দেখানোর চেষ্টা করব। পুরো ভিডিওটি কন্টিনিউ করেন, তারপর আপনার মতামত কমেন্ট বক্সে অবশ্যই লিখে জানাবেন। চিঠি আপনার চিঠির প্রতারণায় ধরা খেয়েছেন মোহাম্মদ আরাফাত তথ্যপ্রতি প্রথম অ্যাসাইনমেন্টটাই ফেল, অর্থাৎ গুজবের ফ্যাক্টরি বা ফাদার অফ রিউমার্স বা প্রপাগান্ডা যাকে বলে সেই মোহাম্মদ আরাফাত রহমান বা মোহাম্মদ এ আরাফাত ধরা খেয়েছেন। খুব প্রতিক্রিয়া আসতে পারে জাতিসংঘের কাছ থেকে, কারণ এই চিঠিটা জাতিসংঘ দেয়নি বাংলাদেশকে, বা এই ধরনের চিঠির মাধ্যমে জাতিসংঘ বাংলাদেশের বর্তমান সরকারকে কোনোভাবে অভিনন্দন বা এই ধরনের কোনো কিছু জানায়নি। যদিও তারা এই চিঠিটা তারা বানিয়ে সেটা প্রচার করেছেন। যদি থাকতো, আমি গতকালকে কিন্তু আপনার জাতিসংঘ মহাসচিবের এই চিঠির অথেন্টিসিটি নিয়ে আমি আপনাদের সামনে রিপোর্ট দিয়েছি। এটার ভাষাগত যে দুর্বলতা, যা ভয়ঙ্কর দুর্বলতা জাতিসংঘের মতো একটা সংস্থার আপনার কাছ থেকে, এবং দ্য ফরম্যাট অফ দ্যাট লেটার কমপ্লিটলি ওয়াজ রং। সুতরাং এবং জাতিসংঘের কোনো প্ল্যাটফর্মে সেটা নেই, সেটা প্রমাণ হয়েছে আরো একবার। অর্থাৎ ধরা খেয়েছে সরকার। ডেসপারেশন ইজ এট ইন ইট হাইয়েস্ট পিক ফর দিস গভর্নমেন্ট। অর্থাৎ তারা যে এত কিছু করার পরে, সবকিছু কন্ট্রোলে নেওয়ার পরে কতটা ডেসপারেট টু বি সার্টিফাইড বাই দিস big institutions or organizations and by the United States, okay? জাতিসংঘের মহাসচিবের যে চিঠিটা completely manipulated, made up by the Ministry of Information, by Information Ministry, particularly আমার ধারণা বর্তমান তথ্যমন্ত্রী, as you know, is a master of doing this one, right? He can do anything else. And CRI এবং আরাফাতের তথ্য মন্ত্রণালয়, আমি বলেছিলাম না যে যেদিন তথ্য মন্ত্রণালয় আমি শুনেছি মোহাম্মদ আরাফাত এ রহমান তথ্য মন্ত্রণালয়, আমি জানতাম কতটা শয়তানি বুদ্ধি করে প্রধানমন্ত্রী তাকে তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব দিয়েছেন। হি ইজ এ গডফাদার, হি ইজ এ মাফিয়া। I mean, in this sector, মোহাম্মদ আরাফাত রহমান, কারণ এই যে মানুষের ক্যারেক্টার অ্যাসাসিনেশন থেকে শুরু করে বিএনপির বিরুদ্ধে যে প্রপাগান্ডা, যেটা আমরা বলি মিডিয়া প্রপাগান্ডা থেকে শুরু করে আমাদের বিরুদ্ধে সবকিছুর ফ্যাক্টরি বা ওয়ান অফ দ্য ফাদার ইজ মোহাম্মদ এ আরাফাত। দুর্ভাগ্যজনক হলো সত্য এবং আটকে ওঠার মতো। ইটস আ ভেরি থ্রেটেনিং সিচুয়েশন ফর দ্য পিপল অফ বাংলাদেশ। হি ইজ ইন চার্জ অফ ইনফরমেশন মিনিস্টার, লেডিস এন্ড জেন্টলম্যান। এখন প্রমাণ হয়েছে যে এই লেটারটা, যেটা মানে আরাফাত রহমান বা উনি নিজে মানে এটাকে শেয়ার করেছেন, জাতিসংঘের কোনো প্ল্যাটফর্মে নাই। আমি আবার বলছি, যদি জাতিসংঘ দিয়েই থাকতো নিশ্চয়ই জাতিসংঘ তাদের বিভিন্ন প্ল্যাটফর্মে, আমি প্রেস রিলিজ থেকে শুরু করে, and I am in contact with the United Nations, I mean the media department, I could get a reply from them anytime soon, maybe tomorrow, day after tomorrow, because we sent email to them and asked for the clarification of this letter. We haven't received anything else yet. তারপরেও কমন সেন্স বলছে, যদি সত্যিকার অর্থে এই লেটারটা জাতিসংঘ দিত, আমি আবার বলছি, হয়তোবা ফোন কনভারসেশনে কোনো কিছু বলেছে, তারা একটা লেটার বানিয়ে দিয়েছেন। এবং এই যে লেটারটা তারা দিয়েছেন, ইংরেজির এত ভুল। গতকালকে আমি এটা পোস্টমর্টম করেছি মোটামুটি ধরনের, 100%। আমি যদি এটা নিয়ে বসি, আরো 20টা মিস্টেকস এখানে আমি বের করতে পারবো। এটা একটা থার্ড, অর্থাৎ তৃতীয় শ্রেণীর একজন স্টুডেন্টও যদি এই ধরনের লেটার বানায় বর্তমানে যারা আছে বাংলাদেশে, তার চেয়ে অনেক ভালো। এবং ফরম্যাট ইজ কমপ্লিটলি রং। উই কম্পেয়ার দিস লেটার টু আদার লেটার্স দ্যাট sent by the Secretary General of the United Nations to other countries, particularly Taiwanese, the newly elected Taiwanese president, right? We found out so many discrepancies in this regard, ladies and gentlemen. So therefore I can tell you that this letter was completely faked by Mohammad Arafat Rahman gang or the government's official or the information ministry or CRI gang. সুতরাং ডেসপারেশন এবং এই সরকারের, এবং তারা যে কোন পর্যায়ে আছে, তার কতটা, সবকিছু কন্ট্রোলে নিয়ে আরো একটা নির্বাচন তারা করে দিলেন। তারপর তাদের মনের মধ্যে বা মানসিকভাবে কোনোভাবে তারা স্থির না এবং শান্ত না। তারা এখন রিল্যাক্স করার কথা, কিন্তু একটা কংগ্রাচুলেশন আনার জন্য আপনারা বুঝেন, এমন কোন দেশ আছে, খুব জিবুতির মতো দেশকে অনুরোধ করেছেন তারা যে একটা মানে কংগ্রাচুলেটরি একটা লেটার যেন তাদের কাছে দেওয়া হয়। আনপ্রেসিডেন্টেড। নরবরের অবস্থা, অর্থনীতির, গ্যাসের অবস্থা খারাপ, রেমিটেন্সের অবস্থা খারাপ, গার্মেন্ট সেক্টর ইউরোপ এবং আমেরিকাতে ভয়ঙ্করভাবে প্রায় 11 to 12% আমি ডিক্লাইনিং। ইউনাইটেড স্টেটস গভর্নমেন্ট যে পজিশনে আছে বর্তমানে, এবং একটা জিনিস বলি,
ইউরোপিয়ান ইউনিয়ন এবং আমেরিকা থেকে বাংলাদেশে ডাইরেক্ট কোনো ইনভেস্টমেন্ট আর যাবেই না। ইট ইজ অলমোস্ট ওভার। ওয়াই? বিকজ অফ দ্য নেগেটিভ ভিডিও অ্যাবাউট দ্য ইলেকশন। এবং তারা জানে যে এই অবস্থা জাতিসংঘ, ইউরোপিয়ান ইউনিয়ন এবং ইউনাইটেড নেশনস তারা যেভাবে এটাকে আপনার ব্র্যান্ডিং করেছে, এই গভর্নমেন্টকে, এই গভর্নমেন্টের লেজিটিমেসি নিয়ে প্রশ্ন তুলেছেন, কোন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বাংলাদেশে যাবে না। সুতরাং 6 to 6 months to 1 year এর ভিতরে অবস্থাটা আরো খারাপ হবে বাংলাদেশের অর্থনীতির। আনফরচুনেটলি এটাই রিয়েলিটি। কারণ এই নির্বাচন যেভাবে খাবার করেছে সারা বিশ্বের মিডিয়া, আমেরিকার একটা নিউজ পেপারে আমি একটা পাজের খবর পাই শেখ হাসিনা এবং বাংলাদেশের নির্বাচন নিয়ে, লেডিস এন্ড জেন্টলম্যান। সুতরাং এখান থেকে আমেরিকা যদি কোনো অ্যাকশনও না যায় সরকারের বিরুদ্ধে, রাইট, কিন্তু শুধু বলে যে আমরা কোনো কিছু করবো না, মানে অ্যাকশন নিব না, আবার যেটা যা করতাম আমরা, ফর এক্সাম্পল bilateral relation, giving, providing aid or something like that, if we do not do that, we're not going to do that, or they do not provide it, we are in trouble as a country, right? I mean, financially, I can tell you that. কি আশা করতে পারি ভাই? আমি আপনাদেরকে বলি, do not lose your hope, be positive, okay, be stronger, right, get united, ladies and gentlemen. দেখার বিষয় হলো এই অবস্থার কে অ্যাভয়েড করে আমেরিকান ইনভেস্টমেন্ট এবং ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট কিভাবে বাংলাদেশে আসে, কতটুকু আসে আমার মনে হয় না। কারণ যত জায়গাতে আমেরিকান স্টেট ডিপার্টমেন্ট সরকারের প্রতি অনাস্থা করেছে এবং এই সরকারকে এখনো জানে এবং তারা জানে যে কোন সময় আমেরিকান গভর্নমেন্টের পক্ষ থেকে স্যাংশন আসতে পারে, বিপদগ্রস্ত হতে পারে বাংলাদেশের। আমার ধারণা মানে কোন ধরনের যে ডাইরেক্ট ইনভেস্টমেন্ট বিগ কোম্পানিজের এটা বাংলাদেশে আপাতত আসবে না যতক্ষণ পর্যন্ত এই রাজনৈতিক সংকটটার সমাধান না হয়। এবং আবার বলি যে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে রেস্কিউ করার ক্ষমতা যেমন ভারতের নাই তেমন চীনেরও নাই, লেট অ্যালোন রাশিয়া। একমাত্র হলো উই আর্ন ফ্রম দ্য ওয়েস্ট, স্পেন ইন দ্য ইস্ট, থিংক অ্যাবাউট দ্যাট। সুতরাং ধরুন আপনি একজন বিদেশি, রাইট, আপনি প্রবাসে থাকেন, আপনার পরিবার সম্পূর্ণ আপনার উপর নির্ভরশীল, আপনি সৌদি আরবে থাকেন বা ইউনাইটেড আরব আমিরাতে থাকেন, আপনি পয়সা দেন আরব আমিরাত থেকে ইনকাম করে এবং আপনি হচ্ছেন মেইন ফ্যাক্টর। আপনি দেন বলে আপনার পরিবার এই টাকাটা ধরেন কিভাবে স্পেন্ড করে, তাদের নিজেদের জন্য। When you stop earning money, what's going to happen to your family? Same as a US position to Bangladesh. If the United States কোনো সময় সরকারকে বিদায় নিতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। রাজধানীর ডিআরইউতে মুক্তিযোদ্ধা দল আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি। জনগণ ভিত্তি সরে যাওয়ায় আওয়ামী লীগ সরকার এখন শূন্যের উপর দাঁড়িয়ে বলেও দাবি করেন তিনি। এদিকে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ, রাজবন্দীদের মুক্তি, সংসদ বাতিল সহ বিভিন্ন দাবিতে আগামী 26 ও 27 জানুয়ারি জেলা ও মহানগরে কালো পতাকা মিছিল কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। জনগণের হচ্ছে একটি দেশের সরকারের ভিত্তি। সেই স্বতন্ত্রের প্রতি যদি তার কোনো ক্ষমতাই না থাকে, স্বতন্ত্রের উপরে যদি তার কোনো ধরনের অবস্থানই না থাকে, তাহলে শেখ হাসিনা কেন স্বতন্ত্রকে দাবি করবেন যে নৌকা এবং স্বতন্ত্র বিভেদ ভুলে যেতে হবে? কেন করেছেন জানেন? গতকালকেও এই স্বতন্ত্রের একজন প্রার্থীর তার প্রতিপক্ষরা আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে হত্যা করা হয়েছে, একজন এজেন্টকে কুপিয়ে কুপিয়ে হত্যা করেছে। সারা বাংলাদেশে আওয়ামী লীগ শেখ হাসিনা যখন স্বতন্ত্রের এই দামি প্রার্থীটাকে নিয়ে এসেছেন তখন তারা নিজেরাই নিজেদের গৃহযুদ্ধ লাগিয়ে দিয়েছেন। শেখ হাসিনা কখনো তার ঘরের লোকদের সাথেও বেইমানি না করে টিকে থাকতে পারে না। তিনি সব সময় তার নিজের যেখান থেকে তিনি তৈরি হন তাদের সাথেও বেইমানি করেন, যেমনটা আজকের এখন 14 দলের মধ্যেই নিজেদের বিবাদ শুরু হয়ে গিয়েছে। আপনারা আমাদের দলকে ভাঙবেন কোত্থেকে? বিএনপির তো কিচ্ছু আপনি ভাঙতে পারেন নাই। আপনারা বিএনপি থেকে কোনো মানুষকে তাড়াতে পারেন নাই। একজন মানুষকে টেনে হেঁচড়ে নিয়েছেন, সেই মানুষটাকেও আপনার নৌকা উপহার দিয়ে তারপরে নির্বাচন করাতে বাধ্য হয়েছেন। আর বাকিগুলো তো সব বহিষ্কৃত আগের 2-4 জন একেবারে থার্ড ক্লাস টাইপের মানুষদেরকে আপনি হয়তো নির্বাচনে নিয়েছিলেন, কিন্তু কোনো মানুষই তো কোনো জায়গা থেকে জামানত পর্যন্ত নিয়ে আসতে পারে নাই। তার মানে কি শেখ হাসিনার সাথে মিশলে, শেখ হাসিনার সাথে চললে, সে যে দলেরই হোক, যে মতেরই হোক, সেই মানুষটার জীবনে উঠে দাঁড়ানোর মতো শক্তি আর কোনোদিন থাকে না। বাংলাদেশে সেটা কিন্তু প্রমাণ করে দিয়েছে আজকের এই শেখ হাসিনা। সেজন্যই বলছি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন যেটা করেছে সেটা দেশের জন্য করেছে, জনগণের জন্য করেছে। আজকের আমি যেভাবে বুক ফুলিয়ে কথা বলছি, একজন ব্যক্তিও আওয়ামী লীগের সাথে সংস্পর্শ রেখেছে তারা বুক ফুলিয়ে কথা বলতে পারবে না। কারণ চুরি করার পরে চোর কখনো দাঁড়িয়ে কথা বলার সুযোগ কিন্তু থাকে না। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তাদের আদর্শ হচ্ছে কোনো দলকে ধ্বংস করার জন্য নয়। যদি তাই হইতো তাহলে আওয়ামী লীগ যখন ধ্বংস হয়ে গিয়েছিল, সেই ধ্বংসকৃত আওয়ামী লীগের বাকশাল থেকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান কিন্তু বহুদলীয় গণতন্ত্র উপহার দিয়ে আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিল।
আজকের সে কারণেই আমার দল বিশ্বাস করে এদেশের জামাত থাকবে, হেফাজত থাকবে, চরমনাই থাকবে, ডানপন্থী দল থাকবে, বামপন্থী দল থাকবে, দল যত বেশি থাকবে গণতন্ত্র তত সুসংহত হবে। আর সে কারণেই বর্তমানে মানে জাতীয় রাজনীতিতে সবচেয়ে জনপ্রিয়তার শীর্ষে তারেক রহমান অবস্থান করায় বিদেশ থেকে একটা মেসেজ পাঠিয়েছে যে ভোট দিতে যাবেন না। দেখেন 99-98% মানুষ ভোট বর্জন করেছে, 2% মানুষ ভোট দিয়েছে কিনা সন্দেহ। সেই নির্বাচনটাকে তারা 40% বলে প্রচারণা চালাতে চাচ্ছেন, কিন্তু বিশ্বব্যাপী তারা এখন চোরের রূপান্তরিত হয়েছেন। আপনাকে ধন্যবাদ। যে নির্বাচনটা হয়েছে, এই নির্বাচনের আপনাদের এই বিতর্ক শুনতে গিয়ে আমার কাছে প্রমাণ আনতে আপনার সংবিধানেও যাওয়া লাগবে না, কিংবা কোনো নিউজ লেটারেও যাওয়া লাগবে না। প্রধানমন্ত্রীর সাথে জাতীয় পার্টির ভাগবটরা হয়েছে কিনা এটা শেখ হাসিনার দুটো বক্তব্য থেকেই আপনি প্রমাণ পেয়ে যাবেন। একটা বক্তব্য তিনি চুন্নু সাহেবকে নিয়ে দিয়েছেন, যখন তিনি অনলাইনে সমাবেশ করছেন তখন তিনি চুন্নুর নামটা আসতে গিয়ে বলেছেন এইবারই লাস্ট চুন্নুদের জন্য, মানে আর কোনো সময় নতুন করে তাদেরকে ওই আসনগুলো দেওয়া হবে না বলে চুন্নুর প্রতি ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। মানে ওই সেন্টারে ওই জায়গায় চুন্নুই আওয়ামী লীগের প্রার্থী। আর একটা আহ্বান করেছিলেন পরবর্তীতে যখন গোলাম পাটোয়ারের একটি সমাবেশ হয়, সেই সমাবেশকে কেন্দ্র করেই কিন্তু ওই কিশোরগঞ্জ 3 আসন বলতে গিয়ে সেখান থেকে যখন থেমে গিয়ে সেখানেও কিন্তু বলেছিলেন যে জাতীয় পার্টি এবার আমাদের উপরে চড়ে বসেছে, এই জাতীয় পার্টির দিকেও আপনারা খেয়াল রাখবেন। তো এই দুটো বক্তব্যের পরে এবং সারা বাংলাদেশের জাতীয় পার্টির পোস্টারগুলোর চিত্র দেখলে, সেই পোস্টারগুলোর রিফ্লেকশন যেটা হয়েছে, জনগণ কিভাবে সেটা দেখেছে, রাজনীতিবিদরা কিভাবে দেখেছে, এমনকি তাদের নেতারা কিভাবে এটাকে ব্যাখ্যা করেছে, সেখান থেকেই আপনি প্রতীয়মান হন যে এই নির্বাচনটা একটা একদলীয় একক বক্তব্যের একক জায়গার একক নির্বাচন ছিল। শেখ হাসিনার এই নির্বাচনটা শুরু থেকে শেষ পর্যন্ত, যেখানে বাংলাদেশের কোনো স্বীকৃত কোনো বিরোধী দল, বিরোধী মতের কোনো একটা পার্টি 300 আসনে প্রার্থী হওয়ার মতো কোন ধরনের একটা পার্টি ছিল না। আপনি একটা পার্টির নাম যদি এখানে চ্যালেঞ্জ দিয়ে দেখাতে পারবেন যে 300 আসনে কিংবা সমপরিমাণ শেখ হাসিনার আসনের প্রার্থী দিয়ে নির্বাচন করেছে, একটা পার্টি বাংলাদেশে দেখাবেন, এবং তারা সেখানে প্রতিদ্বন্দ্বিতা করেছে। বাংলাদেশের যতগুলো প্রার্থীর কথা ওবায়দুল কাদের সাহেবরা বলে, প্রত্যেকটি এই প্রার্থীর মধ্যে আপনার কমপক্ষে 90% প্রার্থী হচ্ছে জামানত হারিয়েছে। 10% থেকে কত পার্সেন্ট সামান্যতম, সেগুলো হচ্ছে মানে জামানত হারায় না এরকম সম্ভাবনা হচ্ছে খুবই কম, সেটা 10%-এরও কম হবে। নির্বাচনটা নিয়ে আপনার মন্তব্য সারা বাংলাদেশ সহ বিশ্বব্যাপী সবাই দেখেছে যে একটি সম্পূর্ণ একক সরকারের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। যেই নির্বাচনটা আমরা বারবার বলেছিলাম 2014-18 চুরির নির্বাচন, কিন্তু এই নির্বাচনটা ছিল যে আরো ভয়ানক, সেটা কিন্তু বিশ্বব্যাপী সমস্ত পত্র পত্রিকা থেকে শুরু করে বিভিন্ন জায়গার সংস্থাগুলো পর্যন্ত এটাকে কিন্তু অস্বীকৃতি জানিয়েছে যে এই বাংলাদেশের শেখ হাসিনার এই নির্বাচনটি কোনো অবস্থায় সুষ্ঠু সুন্দর হতে পারে না। এখন শেখ হাসিনা একা একা যদি বগল বাজিয়ে বলে যে আমি নির্বাচন করছি, আমি গণতন্ত্র করছি, আমি এই করছি সেই করছি, এই কথার তো কোনো যুক্তিকতা